এনএস দিশারি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সমগ্র ভিউয়ার্সকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই নতুন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো আজকে যে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, নতুন ভিডিওটি হচ্ছে অ্যামেনোরিয়া সম্পর্কে। অ্যামেনোরিয়া হচ্ছে একটি স্ত্রী জনিত রোগ। এই রোগটি গাইনোকোলজিক্যাল ডিজিজ থেকেই নেওয়া হয়েছে। অ্যামেনোরিয়া এর অর্থ হচ্ছে স্বল্পরজ। এটা হচ্ছে পিরিয়ডসেরই একটি রোগ। এই রোগ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই রোগে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমরা রোগের বিবরণ সম্পর্কে জেনে নেব। বিবরণ হচ্ছে যে এই ঋতু বেশ কিছুদিন ধরে যদি না হয় বা ঋতুস্রাব চলাকালীন সময় ঋতুর পরিমাণ যদি কম হয়, তবেই এই রোগটিকে বলা হয়ে থাকে স্বল্পরজ অথবা অ্যামেনোরিয়া। এরপর আমরা দেখে নেব এই রোগে কোন কোন জায়গাগুলো আক্রান্ত হয়। এই রোগে জনতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বিপাকতন্ত্র, এই তিনটে তন্ত্র এই রোগে আক্রান্ত হয়। এরপর আমরা দেখব আক্রমণের বয়স। এটি 13-14 বছর বয়স থেকে শুরু করে এই রোগ 40-45 বছর বয়স পর্যন্ত হতে পারে। তবে এই রোগ সবথেকে বেশি হওয়ার চান্স থাকে 13-14 বছর থেকে 30 বছর বয়সী মহিলা যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই রোগটি সবথেকে বেশি হয়। আরও একটা রোগ বেশি হয়, সেই সময়টা হচ্ছে 40-45 বছরের মধ্যে। এরপর আমরা দেখে নেব এই রোগে কারা আক্রান্ত হয়। এই রোগে শুধুমাত্র মহিলারাই আক্রান্ত হয়, এই রোগ যেহেতু মহিলা কেন্দ্রিক রোগ। তারপর আমরা দেখে নেব এই রোগের কারণ। এই রোগের কারণ হিসাবে দেখতে হয় সেটা হচ্ছে আমাদের দেশের অধিকাংশই মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এই দারিদ্র্য সীমার নিচে বসবাস করার কারণে উপযুক্ত খাবার বা পুষ্টি সম্পন্ন বা পুষ্টিগুণ সম্পন্ন, ভিটামিন গুণ সম্পন্ন যে খাবারের যে চাহিদা বা যে খাবারের যতটা প্রয়োজন শরীরে রয়েছে, এতটা প্রয়োজন কিন্তু আমাদের এই ভারতবর্ষের অধিকাংশ মানুষরা মেটাতে পারে না। ফলত শরীরের মধ্যে পুষ্টি, ভিটামিন বা আয়রন এগুলোর অভাব থেকে যায়। এগুলোর অভাব থেকে কিন্তু এই রোগটা মূলত হয়ে থাকে। তার সঙ্গে আরও কিছু কিছু কারণ রয়েছে, যেমন রয়েছে হরমোনের কিছু গণ্ডগোল। এই হরমোনের গণ্ডগোলগুলো কিন্তু এই শরীরের দুর্বলতা থেকেই আসে। কারণ শরীরে অপুষ্টিতে ভুগতে থাকলে বা ভিটামিনের অভাবে যদি শরীর ভুগতে থাকে, তাহলে শরীরে কিন্তু এক এক ধরনের রোগ নতুন নতুনভাবে কিন্তু তৈরি হয়ে থাকে। তো এই রোগগুলোর প্রভাব কিন্তু বিভিন্ন হরমোন গ্ল্যান্ডসের উপরে পড়ে। ফলত হরমোনের নিঃসরণের কিন্তু একটা গোলযোগ দেখা দেয়। কখনো হরমোন খুব কম পরিমাণ নিঃসরণ হয়, আবার কখনো হরমোন খুব বেশি পরিমাণে নিঃসরণ হয়, আবার কখনো কখনো দেখা যায় হরমোন একেবারে অতি অল্প পরিমাণে নিঃসরণ হয়। ফলত এই হরমোনের কুপ্রভাবে বা হরমোনের নিঃসরণের প্রভাবে নানান ধরনের রোগ কিন্তু তৈরি হয়। তেমনই কিন্তু এই রোগেও একটা বড়সড় একটা কারণ হচ্ছে এই হরমোনের গণ্ডগোল। তার সঙ্গে রয়েছে ডিম্বাশয়ের যদি কারোর প্রদাহ থাকে বা ডিম্বাশয়ের কোনো রোগ যদি থাকে, তাছাড়া কারোর যদি মানসিক দুশ্চিন্তা থাকে বা মানসিক দুশ্চিন্তা দীর্ঘদিন ধরে ভুগছে এমন অবস্থা সৃষ্টি হলে, তবে সেই ক্ষেত্রেও কিন্তু এই রোগ তৈরি হতে পারে। তাছাড়া রয়েছে ঠান্ডা লাগা বা ঠান্ডা খাবার বেশি পরিমাণে খাওয়া বা পানীয়গুলোকে ঠান্ডাভাবে খাওয়া বা খাদ্যবস্তু যে কোনো এগুলোকে ঠান্ডা অবস্থাতে খাওয়া, এগুলো হচ্ছে শরীরের পক্ষে খুবই খারাপ এবং বিপজ্জনক খাবার। কোনো খাদ্য সামগ্রী ঠান্ডা করে খাওয়া যাবে না। প্রত্যেকটা খাদ্য সামগ্রী বা পানীয় অবশ্যই গরম গরম খাওয়া উচিত। বাসি খাবার খেলে এই রোগের প্রকোপ সব থেকে বেশি বাড়ে। তো এইগুলোই হচ্ছে এই রোগের প্রধান কারণ। এরপরে আমরা দেখে নেব এই রোগের লক্ষণ সম্পর্কে। এই রোগে কী কী লক্ষণ প্রকাশ পায়, আমরা রোগটাকে চিনব কী করে। আমাদের এই যে রোগ, এই রোগটাকে চেনার যে মূল উপায়, সেই মূল উপায়টাই হচ্ছে কিন্তু লক্ষণ বা সিমটমস। আমরা এই সিমটমসগুলো দেখব। তো এখানে আমি 1 নম্বর সিমটমস যেটা দেখতে পাই সেটা হচ্ছে ঋতুস্রাব খুব কম পরিমাণে হয়। এই রোগের প্রধান একটি বৈশিষ্ট্য, ঋতুস্রাব চলাকালীন ঋতুস্রাব খুব কম পরিমাণে হবে। তারপরে 1 দিন বা 2 দিন রজস্রাব হবে বা ঋতুস্রাব হবে, হওয়ার পর কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যাবে। তারপর কি হবে? তারপর দেখা যাচ্ছে যে 28 দিন পরে যে ঋতুচক্র শুরু হয় পরবর্তী, এটা কিন্তু সেই পরবর্তী সময় আর শুরু হয় না। দেখা যাচ্ছে 35-40 দিন পর শুরু হচ্ছে। আবার অনেক মহিলাদের ক্ষেত্রে এমনও দেখা যায় 45-50 দিন পর হচ্ছে। আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো 35-40 দিনে হয়ে গেলেও পরিমাণটা এতটাই কম থাকে যে এটা রজস্রাবের মধ্যে পড়েই না, একদম অল্প 50 ml বা 100 ml রক্ত শুধুমাত্র নিঃসরণ হয়, দূষিত রক্ত নিঃসরণ হয়। তারপরে কিন্তু রক্ত পার্মানেন্টভাবে বন্ধ হয়ে যায় বা পিরিয়ডস বন্ধ হয়ে যায়। এরপর আমরা 2 নম্বর লক্ষণ দেখব। কখনো কখনো রজস্রাব 4 দিন হয় ঠিকই,
কিন্তু পরিমাণটা এতই কম যে 4 দিনে যে পরিমাণ ঋতুস্রাব হয় সেটা 1 দিনের সমান বা 2 দিনের সমান। 3 নম্বর লক্ষণ হিসেবে আমরা দেখব তলপেট, কোমর, পিঠের নিচের দিকে প্রভৃতি অংশে ব্যথা যন্ত্রণা হতে থাকে। 4 নম্বর হচ্ছে তাপ, আলোক, শব্দ হলে রোগিণী সেটি সহ্য করতে পারে না। দিনের বেলা সূর্যের প্রখর মানে যে রৌদ্র, সেই প্রখর রৌদ্র রোগিণী সহ্য করতে পারে না। তাছাড়া যদি কেউ তার পাশে একটু জোরে কথা বলে বা একটু যদি খুব বেশি জোরে শব্দ হয়, তো সেই শব্দতে রোগী অসহ্যনীয় হয়ে পড়ে, রোগী নানান ধরনের সমস্যা দেখা দেয়। 5 নম্বর কারণ হচ্ছে রোগীর মাথা ধরা, তার সঙ্গে থাকছে গা বমি ভাব, অনেক সময় রোগীর বমি হয়ে যায়, এইসব দুর্লক্ষণগুলো ফুটে ওঠে। 6 নম্বরে থাকছে অনেক সময় রজস্রাব একদম বন্ধ হয়ে যায়। রজস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো রোগীর নাক দিয়ে রজস্রাব হতে থাকে, নাকের মধ্য দিয়ে কিন্তু রক্তস্রাব হতে থাকে। তারপর 7 নম্বর দেখব যে রক্ত শূন্যতার লক্ষণ ফুটে ওঠে। তো প্রিয় ভিউয়ার্স, এই যে মূল যে 7টে পয়েন্ট আছে, 7টে লক্ষণ আছে, এই 7টি লক্ষণই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই 7টা লক্ষণ দেখেই কিন্তু আমরা মানে একটা এতে আসতে পারি, মানে ডিসিশনে আসতে পারি যে হ্যাঁ, এই রোগিনী অ্যামেনোরিয়া রোগে আক্রান্ত। এরপর দেখে নেব এই রোগের চিকিৎসা। এই রোগের চিকিৎসা কী রয়েছে বা কোন কোন মেডিসিন ব্যবহার করলে এই রোগ থেকে রেহাই পাওয়া যেতে পারে, আমি সেই মেডিসিনের নামগুলো আমি বলে দিচ্ছি। সেখানে ব্যবহার করা হবে যে ট্যাবলেটগুলো, সেই বা যেসব সিরাপ বা ইঞ্জেকশনগুলো, প্রত্যেকটা কিন্তু অফিসিয়াল। এখানে কোনো জেনারিক মেডিসিন আমি উল্লেখ করব না, আমি প্রত্যেকটা মেডিসিন অফিসিয়ালি উল্লেখ করব। তো আপনারা মেডিসিনগুলো দেখুন, মেডিসিনের নামগুলো বলছি। যেমন ট্যাবলেট লাইনোরাল 0.05 mg, ট্যাবলেট লাইরোনাল 0.05 mg। এই ট্যাবলেটটি যদি না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে যে ট্যাবলেট ব্যবহার করা হবে সেটি হচ্ছে ট্যাবলেট স্টারনিল। স্টারনিল ব্যবহার করা যেতে পারে, এটি হচ্ছে 5 mg, স্টারনিল 5 mg। এটি যদি না পাওয়া যায় তাহলে এর পরিবর্তে অন্য মেডিসিন ব্যবহার করা যেতে পারে, সেটি হচ্ছে ট্যাবলেট ভার্লুটাল 10 mg। আমি এই মেডিসিনের ডোজগুলো আপনাদেরকে একটু বলে দিই। ট্যাবলেট স্টারনিল স্টারনিল যে 5 mg যে ট্যাবলেটটি আছে, এই ট্যাবলেটটি ব্যবহার করতে গেলে একটি করে দিনে ব্যবহার করতে হয় এবং এটি ঋতুচক্রের 16তম দিনে শুরু করতে হয়। যেই তারিখে ঋতুস্রাবটা শুরু হবে তার 16 দিন পর এই ওষুধ শুরু করতে হয় এবং দিনে একটি করে খেতে হয়। এটি 25তম দিন পর্যন্ত চলবে, অর্থাৎ 9 দিন পর্যন্ত এই ওষুধ খেতে হবে। তারপর ছিল ট্যাবলেট স্টারনিল, এটা বলে দিলাম। তারপর হচ্ছে ট্যাবলেট লারোনাল 0.05 mg যে ট্যাবলেটটি রয়েছে, এই ট্যাবলেটটি ব্যবহার করার যে নিয়মাবলী, সেই নিয়মাবলী কিন্তু এই ট্যাবলেটের মতো সেম। তারপরে একটি ট্যাবলেট আছে ট্যাবলেট ভার্লুটাল 10 mg। এই ট্যাবলেটটি ব্যবহার করার যে নিয়ম সেটি হচ্ছে একটি করে দিনে 2 বার খেতে হবে। এটা ঋতুচক্রের 16তম দিনে শুরু করতে হবে এবং এটা শুরু করে 26 মানে তম দিন পর্যন্ত চলতে থাকবে। তার মানে এই মেডিসিনটিও 10 দিন ধরে খেতে হবে। একটি করে ট্যাবলেট দিনে 2 বার, ঋতুচক্রের 16তম দিনে শুরু হবে এবং 26তম দিনে ওষুধটি কমপ্লিট হবে। তো এটিও 10 দিন পর্যন্ত খেতে হয়। এই ট্যাবলেটগুলো যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অন্য আরও একটি ট্যাবলেট আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে ট্যাবলেট ডেভাইডি 10 mg। এই ট্যাবলেটটিও ব্যবহার করা যেতে পারে। এই ট্যাবলেটগুলো বাজারে অ্যাভেলেবেল আছে। এই ট্যাবলেটগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে 2 বার, এটাও ঋতুচক্রের 16তম দিনে শুরু করতে হয় এবং 26তম দিনে গিয়ে ওষুধ বন্ধ হয়ে যায়। এই ওষুধটিও দীর্ঘ 10 দিন পর্যন্ত খেতে হয়। এর সঙ্গে আরও কিছু মেডিসিনের দরকার আছে। যদি রোগিণীর শরীরে এটা দেখা যায় বা তার দেহে যদি রক্তাল্পতার অভাব থাকে, শরীরে রক্তের অভাব থাকে, তাহলে তার সঙ্গে আরও কিছু মেডিসিন যুক্ত করতে হয়। সেই মেডিসিনগুলো হচ্ছে যেমন ডেক্সোরেঞ্জ টনিক আছে, ডেক্সোরেঞ্জ টনিক ব্যবহার করা যেতে পারে। তাছাড়া তার পরিবর্তে হেপাটোগ্লোবিন ব্যবহার করা যেতে পারে, তার পরিবর্তে চেরি ব্যবহার করা যেতে পারে, অথবা তার পরিবর্তে গ্লোবিফেক্স ব্যবহার করা যেতে পারে। আমি এখানে 4টে মেডিসিন বলেছি। আমি এই মেডিসিনের নামগুলো অবশ্যই আপনারা আমার এই ডিসপ্লেতে দেখতে পাবেন। ডিসপ্লেতে আমি নামগুলো অবশ্যই দিয়ে দেব, সেই নামগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো প্রথমে যেটা বলা হচ্ছে যে ডেক্সোরেঞ্জ যে আছে, ডেক্সোরেঞ্জ প্লাস টনিকটা ব্যবহার করলে খুব বেশি ভালো হয়। ডেক্সোরেঞ্জ প্লাস টনিকের যে ব্যবহারের নিয়ম, তাছাড়া যে চেরি রয়েছে, তার সঙ্গে হেপাটোগ্লোবিন রয়েছে বা গ্লোবিফেক্স রয়েছে, এই যে 4টে মেডিসিনের নাম আমি উল্লেখ করেছি, এই 4টি মেডিসিনের ব্যবহার করার নিয়মাবলী একই রকম। এই ওষুধগুলো 3 চা চামচ করে, অর্থাৎ 15 ml করে খেতে হয়। 15 ml করে
দিনে 2 বার খাবারের পর, খাবারের পর বলতে খাবার 8 ঘন্টা পরে বা 30 মিনিট পরে ওষুধগুলোকে খেতে হয়। তো এই ওষুধ হচ্ছে 15 ml দিনে 2 বার, খাবার খাওয়ার 30 মিনিট পর। এই ওষুধ কোনো কোনো রোগীর ক্ষেত্রে 1 মাস অথবা কোনো কোনো রোগীর ক্ষেত্রে 2 মাস পর্যন্ত চলতে থাকবে। যারা খুব বেশি মানে রক্তাল্পতায় ভুগছে তাদের ক্ষেত্রে এই ওষুধ 2 মাস পর্যন্ত চলবে, এবং যাদের রক্তাল্পতা অতটা নয় কিন্তু রক্তাল্পতা রয়েছে তাদের 1 মাস পর্যন্ত খেলেই যথেষ্ট হবে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে এই মাত্র 2 প্রকারের মেডিসিন খেলে এই রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া যায়। তার সঙ্গে একটি রয়েছে আনুষঙ্গিক চিকিৎসা। এই আনুষঙ্গিক চিকিৎসা কিন্তু অবশ্যই এই চিকিৎসার সঙ্গে সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সহকারে পালন করতে হবে বা মেনে চলতে হবে। আনুষঙ্গিক চিকিৎসাগুলো হচ্ছে রোগিণীকে সর্বদা বিশ্রামে থাকতে হবে এবং রোগিণীর যেন ঘুম ভালো হয় সেই ব্যবস্থা করতে হবে। প্রতিনিয়ত সময় মতো ঘুমাতে হবে, রাত্রি জাগা চলবে না, বা প্রতিনিয়ত সমান হারে কিন্তু ঘুম দেওয়া প্রয়োজন। ম্যাক্সিমাম আমাদের শরীরে ঘুমের দরকার হয়, প্রতি 24 ঘন্টায় 8 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। সেই 8 ঘন্টা ঘুম যেন খুব ভালো হয় সেই ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে যে কোনো খাদ্য পানীয় গরম অবস্থাতে খেতে হবে এবং তলপেটে গরম সেক দিতে পারলে খুব ভালো হয়। তার সঙ্গে মাছ, মাংস, ডিম, সয়াবিন, বিভিন্ন পাকা ফলমূল, শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়া ভালো, বা প্রচুর পরিমাণে খেতে পারলে এই রোগ খুব সহজেই সারে বা এই রোগ থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাওয়া যেতে পারে। আর এই সময়ে যখন মেডিসিন চলবে, মেডিসিন চলাকালীন বা এমনি সময়ের জন্যও কোনো সময় কিন্তু এটি কখনো অ্যালাউ হয় না, যেমন মাদকদ্রব্য বা উত্তেজক খাদ্যদ্রব্য এই সবগুলো কিন্তু সব সময়ের জন্য নিষিদ্ধ থাকে। বিশেষ করে যারা অ্যামেনোরিয়া রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে কোনোভাবেই চিকিৎসা চলাকালীন মাদকদ্রব্য এবং উত্তেজক খাদ্য খাবার কোনোভাবেই খাওয়া চলবে না। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকে এই অ্যামেনোরিয়ার যে আলোচনা, এই আলোচনা আমাদের এই পর্যন্তই। বিস্তারিত আমি যতটা পারলাম বলার চেষ্টা করেছি। আপনাদের যদি এরপরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে লিখবেন। পরবর্তীতে আমরা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তো এই ভিডিওটি শেষ করার পূর্বে আরও একবার আপনাদের উদ্দেশ্যে বলি, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং এটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হবে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না। তাই সেই জন্যই কিন্তু আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং সুস্থ জীবনযাপন করুন এই কামনায় রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আর একটি ভিডিওতে।